কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কথা যখন পড়িয়েছিলাম, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, তখন বলেছিলাম যে সুদ জিনিসটা কি না, কিছু একটা টাকাকে নির্দিষ্ট কোনো শর্ত অনুযায়ী এক্সট্রা কিছু টাকা দেওয়া হয়, সেই টাকাটা হচ্ছে নির্দিষ্ট সময় অনুযায়ী, সেটা হচ্ছে আমার সুদ। সুদ যেহেতু দুই রকমের, একটা হচ্ছে আমার সরল সুদ, আরেকটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ ইংরেজিতে এটাকে বলে সিম্পল ইন্টারেস্ট, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সরল সুদ কথাটা, এই সরল সুদ যেটা, সরল সুদ হচ্ছে যে একটা কোনো নির্দিষ্ট মূলধনে কিছু একটা টাকা যেটা ধার্য করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, যে ওই টাকাটার ভিত্তিতেই তোমাকে কিছু একটা টাকা লাগবে, সেই জিনিসটাই হচ্ছে আমার সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। চক্রবৃদ্ধি সুদটা এরকম যে, মনে করো তুমি 100 টাকা জমা রাখলে 100 টাকা, হয়তো তার ভিত্তিতে কিছুটা বার্ষিক সুদের হারে তোমাকে কিছু একটা টাকা দেওয়া গেল, হয়তো ধরলাম যে বছরে তোমাকে 20 টাকা দেওয়া গেল, কত 20 টাকা। তাহলে তোমার 1 বছর পরে তোমার টাকা কত হচ্ছে, 100 প্লাস 20, 120 টাকা। এই টাকাটা হয়তো তোমার, এই টাকাটা 3 বছরের জন্য আছে, 3 বছরের জন্য আছে, 3 ইয়ার্স। তাহলে 3 বছরের জন্য আছে, তাহলে প্রথম বছর তুমি পেলে 120 টাকা। সরল সুদের ক্ষেত্রে যদি হতো, তাহলে তুমি প্রথম বছর যে 20 টাকা পেলে, দ্বিতীয় বছরও 20 টাকা, আর তৃতীয় বছরও ওই 20 টাকায় তুমি পেতে, তাহলে তোমার টোটাল হতো 60 টাকা। কিন্তু ওই যে সুদের হারটা ছিল, সেটা কিন্তু তোমার এই 100 টাকার ভিত্তিতে, ওটার উপর নির্ভর করে কিন্তু তোমাকে ওই টাকাটা দেওয়া হয়েছিল এই সরল সুদের ক্ষেত্রে। কিন্তু এইখানে চক্রবৃদ্ধি সুদের মামলা যখন আসছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম বছর তুমি 20 টাকা পেলেই 100 টাকার ভিত্তিতে বা 100 টাকার মূলধনের ক্ষেত্রে, পরবর্তী বা দ্বিতীয় বছর যখন, যেহেতু তোমার 3 বছরের জন্য আছে, তাহলে যে পার্সেন্টে হোক সেটা কিন্তু তখন তোমার এই টাকাটা মূলধনে হয়ে দাঁড়াবে, মূলধন হবে 120 টাকা। সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছিল না, 3 বছরই তোমার মূলধন কত, ওই 100 টাকাটাই, 3 বছরেই কিন্তু মূলধনটা হচ্ছে তোমার 100 টাকাটাই। কিন্তু এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যখন দেখছি, এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, প্রথম বছর তুমি 20 টাকা পেলে সুদ, দ্বিতীয় বছর কি হবে না, এই 100, তখন আর 100 টাকাটা তোমার মূলধন থাকছে কোনটা না, এই যে 20 টাকা তুমি পেলে, সেটা তোমার হয়তো অ্যাকাউন্টে যদি রাখা হয়, তাহলে অ্যাকাউন্টে হয়তো ঢুকলো, তাহলে টোটাল টাকা হবে 120 টাকা। সেই 20 টাকাটার ভিত্তিতে বা ওর উপর নির্ভর করে, হয়তো যে পার্সেন্ট, হয়তো যদি তোমার 5% হোক, 7% হোক, যে সুদের হারে তোমাকে টাকা দিয়েছে, এই 20 টাকা হয়েছে, সেই পার্সেন্টটা তখন হয়ে যাবে এই 120 টাকা। হয়তো ধরে নাও যে পরের বছর তুমি পেলে 22 টাকা সুদটা, তাহলে এটা তোমার দ্বিতীয় বছরের শেষে তোমার টাকা হচ্ছে 120 প্লাস 22, 142 টাকা। এইটা হচ্ছে তোমার 142 টাকাটা দ্বিতীয় বছর শেষে। এখন দ্বিতীয় বছর শেষে যে 142 টাকা পেলে, তৃতীয় বছর যখন তোমার যাচ্ছে, সুদের হারটা যদি তোমার একই থাকে 5 বা 7, যাই হোক, যেটাই হোক, সেক্ষেত্রে কিন্তু ওই 142 টাকাটার উপর নির্ভর করে পরের সুদটা দেবে। তো মনে করো যে এটা তখন তোমার ওই দ্বিতীয় বছরের প্রথমে মূলধন এটাই হয়ে দাঁড়াবে মূলধন। তাহলে সেক্ষেত্রে
হয়তো তুমি যদি পেলে হয়তো 23 টাকা পেলে সুদটা, তাহলে তোমার টোটাল টাকা কত হচ্ছে না 142.23 হচ্ছে 165 টাকা। তাহলে দেখো এই যে 165 টাকা তুমি মূলধন কত দিয়েছিলে না 100 টাকা, সেটার থেকে যদি তুমি মাইনাস করো তাহলে আমার 65 টাকা থাকছে। এই 65 টাকা যেটা, এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি কেন না, চক্রবৃদ্ধি এটাই এই কারণে হয়তো বলা হয়েছে যে এই যে প্রথমে ছিল তোমার মূলধন কত 100 টাকা, সেই 100 টাকাটা সুদ বেড়ে হচ্ছে 20 টাকা, 120 টাকা হচ্ছে, আবার সেই 120 টাকাটা মূলধনে রূপান্তরিত হচ্ছে, আবার সেই 100 প্লাস 20 সেটা আবার 120, আবার এখানে প্লাস হচ্ছে তোমার 22 টাকা, তাহলে হচ্ছে 142 টাকা, আবার এখানে তোমার প্লাস হচ্ছে 23 টাকা, তাহলে 165 টাকা। এরকম করে নিয়ে একটা চক্রাকারে চলতেই আছে, যে কারণে এই সুদটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। নির্দিষ্ট সময় অন্তর অন্তর মূলধন অবশ্যই পরিবর্তিত হয় এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর। যে তোমার যদি 1 বছর অন্তর অন্তর করা হয় তাহলে 1 বছর পরে যা মূলধন থাকবে দ্বিতীয় বছর কিন্তু সেই মূলধন থাকবে না, কেননা ওই সুদ ওখানে কিন্তু ঢুকে যাবে। উদাহরণের সাহায্যে জাস্ট জিনিসটাকে আরেকবার রিভিশন মারি, একটা উদাহরণ দেখি করি কীরকমভাবে আসছে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা ধার নিলে 2 বছর, হয়তো কারো কাছ থেকে আমি 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা ধার নিয়েছি, 2 বছর পরে তাকে কত টাকা লাগবে। তাহলে দেখো আমরা জানি প্রথমে ওই সরল সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের সময় ওখানে আমরা একটা সূত্র পেয়েছিলাম কি না, আই ইন্টারেস্ট সরল সুদ PTR/100। পিটা হচ্ছে আমার মূলধনটা বা আসলটা, টিটা হচ্ছে সময়টা, আরটা হচ্ছে আমার সরল সুদের হারটা। দেখো এই ফর্মুলা দিয়েই আমি কি করছি, এই ফর্মুলা দিয়েই আমি এই অঙ্কটা করার ট্রাই করছি, দেখি কি আসছে। দেখছি এখানে যে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা 2 বছরের জন্য আমি ধার নিয়েছি, কত 2 বছর। তাহলে 2 বছরের ক্ষেত্রে প্রথম বছরে যদি টিটা আমার 1 হয় তাহলে প্রথম বছরের ক্ষেত্রে আমার কি হচ্ছে না আই সমান পিটা কত, পিটা হচ্ছে আমার 1000, টিটা 1 বছর নিচ্ছি যেটা 1-এই নিচ্ছি, আর আরটা হচ্ছে আমার 5%। তাহলে প্রথম বছর আমার হচ্ছে কত এত বছর, সেক্ষেত্রে আমার আসছে যে 1000 × 1 × 5/100 এত টাকা। তাহলে 0000 ক্যান্সেল, 50 টাকা। তাহলে প্রথম বছর আমার সুদ হচ্ছে 50 টাকা, যেহেতু বুঝিয়ে দিলাম যে এই টাকাটা আবার ওর মূলধনে পরিণত হবে, ওটার সাথে যুক্ত হবে, তাহলে আমার সুদাসল যেটা ওটাতে পড়েছিলাম সুদাসল, সুদ যুক্ত আসল, সুদাসলটা আমার কত হচ্ছে 1000 প্লাস 50 সমান 1050 টাকা। তাহলে এই টাকাটার ক্ষেত্রে আবার 5% ওই 5% সুদ লাগবে দ্বিতীয় বছর। আবার টিটা যখন আমার পরের 1 বছর মানে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রেও আমার 1 বছরের জন্য এই টাকাটা থাকছে, সেক্ষেত্রে আমার মূলধন পরিবর্তিত হয়ে হচ্ছে কত 1050 টাকা। টিটা হচ্ছে আমার 1 আর আরটা সেম, আরটা সেই থাকছে, সেক্ষেত্রে আমি সুদ কত পাচ্ছি আই সমান 1050 গুণিত 1 × 5/100, 0 ক্যান্সেল করি, 5 2 10, তাহলে 105 বাই যদি 2 করি
তাহলে আসছে তাহলে 105/2, তাহলে আসছে আমার এই 52.50 টাকা। 52 দুগুণে 104 আর 1, তাহলে আমার এই টাকাটা আসছে। তাহলে এটা তো আমার সুদটা, তাহলে সুদাসলটা কত না? সুদাসলটা হচ্ছে আমার ওখানে ছিল 1050, যেহেতু আমার এইটা তখন মূলধন পরিবর্তিত হয়েছে 1050 টাকা, যেহেতু প্রথমে 1000, পরের বছর সুদ হলো 50 টাকা, সেই 50 টাকা থেকে এইটা বাড়ছে কত? 52.50 টাকা। তাহলে আমার কত হচ্ছে না 1102.50 টাকা। তাহলে এই যে এই টাকাটা আমাকে 2 বছর পরে হয়তো যার কাছ থেকে নেব সেই তার কাছে বা তাকে এই টাকাটা আমাকে দিতে হবে। যদি সরল সুদের ক্ষেত্রে হতো তাহলে তো সরল সুদের ক্ষেত্রে আমি টিটা 2 বসিয়ে নিয়ে করলেই হলো। আচ্ছা দেখি যে সেক্ষেত্রে আমার কত সেভ হচ্ছে। সেক্ষেত্রে দেখছি তাহলে পিটা আমার 1000 টাকা, টিটা যদি 2 বছর হয় তাহলে সেক্ষেত্রে আইটা আমার আসছে 1000 প্লাস 2 ইন্টু 5/100, 00 ক্যান্সেল, মানে 100 টাকা। তাহলে আমার সুদাসল হচ্ছে 1000 প্লাস 100 সমান 1100 টাকা, কিন্তু এক্ষেত্রে আমার 2.5 টাকা এক্সট্রা লাগছে। তাহলে এই যে এক্ষেত্রে বা সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে না চক্রবৃদ্ধি সুদ কিছুটা বাড়ছে, যত বছর যাবে হয়তো তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, যতটা সামনের দিকে যাবে। কিন্তু দেখো প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি এরকমভাবে যদি করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। যে হয়তো প্রথম একটা ক্যালকুলেশন করলাম, আবার দ্বিতীয় একটা ক্যালকুলেশন করতে হবে, তৃতীয় বছরের ক্ষেত্রে আবার একটা ক্যালকুলেশন করতে হবে, চতুর্থ বছরের ক্ষেত্রে আবার একটা ক্যালকুলেশন করতে হবে, পঞ্চম বছরের ক্ষেত্রে আবার একটা ক্যালকুলেশন করতে হবে। সেটার থেকে না হয় একটা খুব সুন্দর ফর্মুলা ডিরাইভ করলেই মান বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখি সেই ফর্মুলাটা ডিরাইভ করার চেষ্টা করি, ট্রাই করে দেখি যে কীরকমভাবে সেটা আসছে। তাহলে মনে করি পি টাকার 3 বছরে, মনে করার দরকার নেই যে পি টাকার 3 বছরে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি কত। সমূল চক্রবৃদ্ধি জিনিসটা কি না? সমূল চক্রবৃদ্ধি হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদটা প্লাস ওই যে মূলধন, যেটা প্রথমে যেটা ছিল প্রথমে সেই মূলধনটা বা আসলটা, সেটা প্রথমের যে আসল সেইটা আর চক্রবৃদ্ধি সুদ, এই টোটালটা মিলে নিয়ে কি হয় না সমূল চক্রবৃদ্ধি হয়। দেখি এটা থেকে ডিরাইভ করি জিনিসটা। তাহলে পি টাকার 3 বছরে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি কত। তো আমি এটাকে প্রমাণ করব কিসে না সরল সুদের যে সরল সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে আই সমান PTR/100, এই ফর্মুলাটা দিয়ে আমি এটাকে ডিরাইভ করার চেষ্টা করছি। দেখো টিটা যেহেতু দেওয়া আছে 3 বছর, তাহলে আমি টিটা 1 বছর ধরে নিয়ে আমি করছি। কি হচ্ছে দেখ যে যখন 1 বছরের ক্ষেত্রে সেটা যে পি টাকার 1 বছরে 8% হারে সরল সুদ কত হচ্ছে, ব্রেকেটে আই সমান PTR/100, টিটা যেহেতু আমার 1, তাহলে সেক্ষেত্রে পি ইন্টু 1 ইন্টু আরটা আরই থাকছে হচ্ছে 100। তাহলে কত হলো না PR/100, এইটা হচ্ছে আমার
সরল সুদটা বা হ্যাঁ সরল সুদটা। এখন কি বলেছি যে আগের উদাহরণটা যখন করলাম যে এই টাকাটা পরের বছর আবার ওইটার সাথে যুক্ত হবে, তাহলে 1 বছরের শেষে সুদাসল কত হচ্ছে না পি প্লাস PR/100 এই টাকাটা। যেহেতু আমার এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে আমার সুদ, সেটার থেকে আমি পিটা কমন নিচ্ছি, এখানে 1 প্লাস R/100 এটা রাখছি, এত টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে আমার প্রথম বছরের সুদাসল বা এই সমূল চক্রবৃদ্ধি, যেটা প্রথম বছরের। এবার আবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি? দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার যদি এটাকে আমি আসলটাকে পিডেস ধরি, তাহলে পিডেস হচ্ছে আমার এইটা যে P × 1 প্লাস R/100 এই টাকাটা। এটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের মূলধন। টিটা ওই 1 বছরের ক্ষেত্রেই নির্ণয় করছি, তাহলে টিটা 1 বছর, আর আরটা তো আরই থাকছে আমার। তাহলে সেক্ষেত্রে সরল সুদটা নির্ণয় করি, এই সেম এই ফর্মুলা দিয়েই করছি। সরল সুদ কত হচ্ছে? সরল সুদ ব্র্যাকেটে I সমান, যেহেতু এখানে পিডেস নিয়েছি তাহলে পিডেসই নিচ্ছি, কিন্তু T × R/100। তাহলে পিডেসটা আমার হচ্ছে P × 1 প্লাস R/100, টিটা হচ্ছে আমার 1, আরটা আরই থাকছে, নিচে আমি 100। তাহলে আসল সময় আর এই জন্য সুদের হার এটা, তাহলে এত টাকা। তাহলে কত আসছে না P × 1 প্লাস R/100 ইন্টু এখান থেকে P × 1 প্লাস ইন্টু R/100 এইটা। তাহলে আমি এটাকে এমনভাবে নিতেও পারি যে P × 1 প্লাস R/100 ইন্টু R/100 এরকমভাবে নিলাম যে R/100 ভাগ করে দিয়েছি। যেহেতু তুমি যদি 5/7 ইন্টু 8 বাই যদি তুমি 9 করো, তাহলে তুমি এটাকে এমনভাবে লিখতেও পারো যে 5/7 ইন্টু 8/9, সেরকমভাবে এটাকেও নিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমার কি না সুদটা, এটা হচ্ছে আমার আয়টা, সুদটা। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমার এই যে সুদাসল বা সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, সেক্ষেত্রে আমার পিডেস প্লাস এই আইটা কত আসছে, সমূল চক্রবৃদ্ধি, সেক্ষেত্রে আমার আসছে যে পিডেসটা হচ্ছে আমার P × 1 প্লাস R/100 প্লাস এই পিটাকে এখানে নিয়েছি যে PR/100। তাহলে 1 প্লাস R/100 ইন্টু PR/100। তাহলে দেখো এক্ষেত্রে আমার এইটা আসছে। এটার থেকে আমি করছি কি, পিটা এখানে থাক, বুঝতে সুবিধা, এখানে পিটা থাক, এই পিটা থাকবে P × 1 প্লাস R/100 আর এখানে এটাকে কি করছি না কমন নিয়ে নিচ্ছি, তাহলে P × 1 প্লাস R/100 কমন নিচ্ছি। এখানে আবার কি পড়ে থাকছে, এখানে একটা 1 আর এখানে R/100। তাহলে যেহেতু এই দুটো একই সূচকের নিয়মাবলী, তাহলে P × 1 প্লাস R/100 তার হোল স্কয়ার আমি দিতেই পারি।
এটা হচ্ছে আমার 2 বছরের ক্ষেত্রে সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি, এটাই হচ্ছে সুদ আসল। এটা গেল দ্বিতীয় বছরের ক্ষেত্রে। তৃতীয় বছরের ক্ষেত্রে দেখি, তৃতীয় বছরের শুরুতে আমার মূলধনটা যদি আমি পি ডবল ডেস নিই, এটাই আমার, এটা পি ডবল ডেস তৃতীয় বছরের শুরুতে আমার এটাই মূলধন। তাহলে এটাই যদি আমার মূলধন হয়, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে আমার মূলধন। পিটা আমার ওই 1 বছর, যেহেতু 2 বছর হয়ে গেছে আর 1 বছর পরে আছে, যেহেতু 3 বছরের জন্য নিয়েছি সেই কারণে। আর আটটা তো আরই আছে, তাহলে সেক্ষেত্রে তৃতীয় বছরে আমার সুদটা কত হচ্ছে? সরল সুদ আই সমান হচ্ছে পি ডবল ডেস টি ইন্টু আর বাই 100। পি ডবল ডেসের মান পুট করি এখানে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইন্টু টি এর মান 1, আটটা আরই থাকুক এখানে। সেই এই প্রসেসটাই এখানে আমার কাজে লাগাচ্ছি, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইন্টু আগারে থাক আর বাই 100। এইটা হচ্ছে আমার সুদটা, তৃতীয় বছরের সুদটা, এই টাকাটার বিনিময়। এখন এই টাকাটার বিনিময়ে আমি সুদটা পেলাম এইটা। তাহলে তৃতীয় বছরের শেষে আমার সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে না, এইটা প্লাস পি ডবল ডেস প্লাস আমার আইটা। তাহলে আইটা এখানে হচ্ছে আমার পি ইন্টু, এটা পি ডবল ডেস আর বাই 100 তার স্কোয়ার ইন্টু আইটা হচ্ছে আমার পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইন্টু আর বাই 100। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, এটা যদি কমন নিই, তাহলে কমন নিলে পরে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, এখান থেকে একটা 1 পড়ে থাকছে, এখানে আর বাই 100 পড়ে থাকছে। তাহলে যেহেতু সিমিলার, কাজেই ওই সূচকের নিয়মাবলী অনুযায়ী পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এইটা হচ্ছে মাথায় কি। তাহলে দেখো যে প্রতিটা ক্ষেত্রে দেখতে পেলাম কি, যে এইটা আমি এটার ক্ষেত্রে কি পাচ্ছি না, টোটাল টাকাটা পেয়ে যাচ্ছি, যে সমূল চক্রবৃদ্ধি। এখানে আমি সুদটা পাচ্ছি না, এটার থেকে যখন ওই আসলটা আমি মাইনাস করব, আসলে যে পি টাকাটা, সেটার থেকে আমি চক্রবৃদ্ধি সুদটা পাবো। কিন্তু এক্ষেত্রে পরপর কি পেয়ে যাবো আমি না, একদম টোটাল টাকাটাই আমি পেয়ে যাচ্ছি বছরের শেষে। তো দেখো, প্রথম বছরের ক্ষেত্রে যখন নিয়েছিলাম তখন এইটা, তাহলে এর মাথায় কিছু নাই, মানে 1 পাওয়ার। দ্বিতীয় বছরের ক্ষেত্রে এখানে 2, তৃতীয় বছরের ক্ষেত্রে এখানে 3, বাকিগুলো কিন্তু আনচেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। দেখো পি আর 100 এগুলো যা আছে সিমিলার আছে, এখানে যে ঘাতগুলো, সেই ঘাতগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। যেহেতু ওখানে আমি প্রশ্নে 3 বছরের জন্য নিয়েছিলাম, সেই কারণে 3। যদি ওই সময়টা n বছরের ক্ষেত্রে নেওয়া হয়, n বছরের ক্ষেত্রে তুমি টিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ফর্মুলাটা হয়ে দাঁড়াবে যে n বছর পরে সমূল চক্রবৃদ্ধি, যদি n বছর পরে সমূল চক্রবৃদ্ধি এ ধরি, তাহলে এ সমান হয়ে দাঁড়াবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এই হচ্ছে আমার ফর্মুলা। এইটা দিয়ে তুমি এই কম্পাউন্ড ইন্টারেস্টের সমস্ত অঙ্ক কিন্তু তুমি করতে পারবে। এইটা আমার টোটাল টাকাটা তুমি পেয়ে যাবে। তারপরে যদি সুদ নির্ণয় করতে বলে, তাহলে
এই পিটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি কি করব না সমস্ত অঙ্ক 1 ইন্টু আর বাই 100 n এইটা দিয়ে আমি সব অঙ্ক করতে পারবো, যেখানে পিটা হচ্ছে আমার আসল বা মূলধন, আরটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর এনটা হচ্ছে সময়, এনটা হচ্ছে আমার সময়, বছরে ধরে নিচ্ছি। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি চুটকি মেরে অঙ্কগুলো করতে পারবো। না হলে যদি সরল সুদ কষার আই সমান পিটিআর ফর্মুলায় করতে হয় তাহলে 3 বছরের ক্ষেত্রে হিউজ পেজ নেবে, সময় অনেকটা নেবে, অঙ্ক করা যাবে। এক্ষেত্রে অনেক বড় বড় অঙ্ক কিন্তু করা যাবে। এটার থেকে হয়তো এই টাইপের প্রশ্নগুলো করা যাবে। এবার হয়তো কোনো ক্ষেত্রে তোমাকে এইটা দেওয়া আছে, এটা নির্ণয় করতে হবে, বা এটা নির্ণয় করতে হবে, বা এটা নির্ণয় করতে হবে। যাই হোক, সেটার ক্ষেত্রে কিন্তু পরে আলোচনা করা হবে। কিন্তু আপাতত এই ফর্মুলা দিয়ে এখন কি না সমস্ত কিছু এই বিষয়েও অঙ্ক করতে পারবো। আবার এই কী কী ফাংশন সেগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে।